বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা আজকে আমার অনলাইন ক্লাসে যুক্ত হয়েছ সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হানিফ মিয়া, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ডেসিট। ডিয়ার স্টুডেন্ট, তোমরা জানো, যারা গতকাল অনলাইন ক্লাসে যুক্ত হয়েছিলে তোমরা জানো যে আমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষার সিলেবাস থেকে আলোচনা শুরু করেছি, ইংরেজি ফার্স্ট পেপার। এবং গতকাল আমরা নবম শ্রেণীর সকল ছাত্রকে বলেছিলাম যে তোমরা বই নিয়ে একটু বসার জন্য। আজকে বলবো যে তোমরা সাথে বইটা রেখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমি একটা গ্লোবাল প্রবলেম নিয়ে আলোচনা করেছিলাম। সেটাও একটা বিশাল সমস্যা আমাদের বিশ্ববাসীর জন্য, ক্লাইমেট চেঞ্জ। ইট ইজ অলসো এ গ্লোবাল প্রবলেম। এবং আমরা আলোচনা শুরু করেছিলাম ইউনিট 5, এবং ইউনিট 5-এর নাম ছিল নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। সেখানে আলোচনা করতে যে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে কিভাবে ক্লাইমেট চেঞ্জ বিশ্বকে বদলে দিচ্ছে, বিভিন্ন জায়গায় ন্যাচারাল ডিজাস্টার সংঘটিত হচ্ছে, কিভাবে বিভিন্ন মানুষ গৃহহীন হয়েছে, একটা বিপর্যয়ের দিকে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি। তো সেখানে আমরা লেসন 1 থেকে আলোচনা শুরু করেছিলাম, এবং যেখান থেকে আমার আলোচনা শেষ হয়েছিল এরপর থেকে আজকে আমরা আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। তো সেখানে তোমরা লেসন 1-এ আমি দেখেছিলাম দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স, প্রমত্ত নদীগুলোর কোরাল গ্রাস, অর্থাৎ যে নদীগুলো আমাদেরকে সবসময় এই দেশের মানুষকে গৃহহীন করছে, বিভিন্ন সময় বিভিন্ন বিপর্যয় ডেকে আনছে, সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং সেই আলোচনায় একটা পরিবারকে কেন্দ্র করে আলোচনা হয়েছে। একটা পরিবারকে কেন্দ্র করে সমস্ত পরিবারকে বোঝানো হয়েছে যারা নদী উপকূলবর্তী এলাকাতে বসবাস করে। একসময় তাদের সব ছিল, এখন সব হারিয়েছে, এবং এটা ক্লাইমেট চেঞ্জ, এটা আমি বলেছি যে এটার কারণেই সংঘটিত হচ্ছে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে বইটা হাতে নাও, যেখান থেকে তোমরা গতকাল যারা ক্লাসে যুক্ত ছিলে তোমরা আজকে ঠিক যেখান থেকে আলোচনা থেমেছিল আমরা তারপর থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। এইখানে দ্বিতীয় প্যারার যে জায়গাটাতে আছে মাঝামাঝি, ওভার দ্য ইয়ার্স, গত বছরগুলিতে she lost her husband and her family to disease that cruel hunger and poverty brought to the family. বিগত বছরগুলিতে, দ্যাট মিনস মেহেরজান কথা বলা হচ্ছে, যে নিষ্ঠুর ক্ষুধা এবং দারিদ্রতা তার পরিবারে যে রোগের জন্ম দিয়েছিল, রোগ সৃষ্টি হয়েছে রোগে, সে তার স্বামী সহ পরিবারের সকল সদস্যকে হারিয়েছিল। Now she is the only one left to live on with the loss and pain. এখন একমাত্র সেই বেঁচে আছে তার দুঃখ, ব্যথা, বেদনা এবং কষ্ট নিয়ে। অবশিষ্ট আর সে ছাড়া কেউ নেই। The greedy Jamuna had shattered her dreams and happiness. এই প্রমত্ত যমুনা নদী তার স্বপ্নকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে, সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। স্টুডেন্টস, আমরা এটা একটা পরিবারের কথা বলছি, একটা মেহেরজানের কথা বলছি, কিন্তু আসলে সমস্ত মানুষকে, যারা এর অন্তর্ভুক্ত সকলকেই বোঝানো হচ্ছে। লাস্ট প্যারাটা লক্ষ্য করো, there are thousand others waiting to share the same fate like মেহেরজান। এরকম হাজারো মেহেরজান অপেক্ষমান আছে ঠিক একই ভাগ্য বরণ করার জন্য। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীমাতৃক দেশ, some of whose banks overflow or erode during monsoon. প্রতি বর্ষার মৌসুমে এই সমস্ত নদীগুলোর মাধ্যমে বন্যার সৃষ্টি হয়। Erosion is a harsh reality for the people living along the river banks. যে সমস্ত মানুষগুলি এই সমস্ত নদী উপকূলবর্তী এলাকাতে বসবাস করে, নদী ভাঙন তাদের জন্য একটা বাস্তবতা, কঠিন বাস্তবতা। During this monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Podda and the Meghna.
যারা প্রতি বর্ষা মৌসুমে এই সমস্ত মানুষগুলি অত্যন্ত হুমকির মধ্যে থাকে। হুমকির মধ্যে রয়েছে যারা পদ্মা, মেঘনা এবং যমুনা নদীর তীরে বসবাস করে, সেই সমস্ত মানুষগুলো প্রতিনিয়ত they are threatened with the mighty rivers. Dear students, look at here. It is estimated that river erosion makes at least 1 crore people homeless every year in Bangladesh. এটা ভবিষ্যতে বলা হয়ে থাকে যে প্রতি বছর 1 লাখ মানুষ গৃহহীন হয়ে থাকে, হোমলেস হয়ে থাকে এই নদী ভাঙনের কারণে। In fact, river erosion is one of the main dangers caused by climate change. প্রকৃতপক্ষে নদী ভাঙনের কারণে, নদী ভাঙনের ফলে যতগুলো সমস্যা সৃষ্টি হয়েছে, মারাত্মক সমস্যার মুখোমুখি হয়েছে, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে নদী ভাঙন। এই নদী ভাঙনের একটা মারাত্মক প্রবলেম আমাদের দেশে দাঁড়িয়েছে। If we can't take promote actions, যদি আমরা তড়িৎ ব্যবস্থা না নিই to adapt, খাপ খাওয়াতে to climate change, এই পরিবেশ জলবায়ু পরিবর্তনের সাথে যদি আমরা খাপ খাওয়াতে না পারি, there will be thousands of more মেহেরজান in towns and villages every year. তাহলে এরকম হাজার হাজার মেহেরজান শহরে, গ্রামে, নগরে সৃষ্টি হবে। স্টুডেন্ট, আমরা লেসন অন এর মাধ্যমে আমরা একটা পরিবারকে কেন্দ্র করে তাদের যে দুর্বিষহ অবস্থা সৃষ্টি হয়েছে, তারা যে সব হারিয়েছে, সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। এবং এটা আমি আগে বলেছি, দিস দ্য রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ। আমাদেরকে পরিবেশকে বাঁচাতে হবে, এনভায়রনমেন্ট বাঁচাতে হবে। স্টুডেন্ট, আমরা এরপরে লেসন 2-তে চলে যাব। লেসন 2, এটা আমাদের জন্য ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন ফর ইউ। এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশগত যে দূষণটা আছে সেটাই এবার আমরা সরাসরি ছবির মাধ্যমে দেখার চেষ্টা করব যে কিভাবে এই ন্যাচারাল ডিজাস্টার, ক্যাটাস্ট্রফি তৈরি হচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। লক্ষ্য করো তোমরা পেজ নাম্বার 59, এখানে পিকচার 1, হোয়াট আর ইউ ক্যান সি। আমরা দেখতে পাচ্ছি many vehicles are on the road. The road is very busy. A huge number of cars, buses, auto rickshaws are on the stuck because of traffic jam, traffic signal. আমরা পিকচার 1 নম্বর পিকচার যদি দেখি, আমরা এখানে দেখব যে অনেক সংখ্যক যানবাহন রাস্তায় আটকে আছে। বাস, অটোরিকশা, মাইক্রোবাস অনেক আটকে রয়েছে এবং তারা ট্রাফিক চ্যানেলে সিগন্যাল পড়ার কারণে সেটা আটকে গেছে। এবং এটা নিশ্চিত যে এখানে যেহেতু গাড়িগুলো আটকে আছে, নিশ্চয়ই এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং এই ধোঁয়াই আমাদের পরিবেশকে দূষিত করছে। পিকচার 2, you see a canal, you see a huge amount of rubbish which is placed in the open place, যেটা উন্মুক্ত জায়গায় প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ রাবিশ ফেলে রাখা হয়েছে। এই রাবিশ, ইট অলসো হ্যাম্পার্স আওয়ার বিউটি অফ দ্য সিটি, ইট অলসো স্মেলস ব্যাড। এইভাবে যে আমরা যেটা দেখতে পাচ্ছি ছবিতে, পিকচার নাম্বার 2-তে দেখতে পাচ্ছি যে ওপেন খোলা জায়গায় প্রচুর পরিমাণে ময়লার স্তূপ জমা করে রাখা হয়েছে। তো সেখানে তোমরা ইজিলি বুঝতে পারছো যে এখান থেকে কিন্তু বিভিন্নভাবে আমাদের পরিবেশ সৃষ্টি হচ্ছে, শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, বিভিন্ন ধরনের দুর্গন্ধ এখান থেকে ছড়াচ্ছে, ইত্যাদি ইত্যাদি। পিকচার 3, you see a canal which is full of rubbish and already it has lost its identity. তোমরা একটা ক্যানাল দেখতে পাচ্ছ, কিন্তু সে তার স্বকীয়তা হারিয়েছে। বোঝার উপায় নাই যে এখানে কোনো ক্যানাল ছিল। প্রচুর পরিমাণে রাবিশ এখানে ফেলা হয়েছে এবং এর অস্তিত্ব প্রায় বিলুপ্তির পথে এবং ময়লা আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। তাহলে এটা আমাদের পরিবেশ দূষণের আরেকটি কারণ। পিকচার নাম্বার 4, what you can see, a big cultivable land area and we see brick fields and this brick fields emits smoke. আমরা দেখতে পাচ্ছি এখানে dear students যে অনেক আবাদযোগ্য জমি যেগুলোতে চাষ করা হতো, চাষ করা হয়, সেই চাষের জমির মধ্যে ইট ভাটা তৈরি করা হচ্ছে। ইট ভাটা তৈরি করা হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে ইট ভাটার এখান থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত হচ্ছে। আর ইজিলি বোঝা যাচ্ছে যে এই ধোঁয়া
নির্গত হওয়ার ফলেই আমাদের যে বাতাস, যে পরিবেশ, সেটা মারাত্মকভাবে হুমকির মুখে এবং পরিবেশ দূষিত হচ্ছে। রেস্টুরেন্ট, এই 4টে ছবি আমার মনে হয় বোঝানোর জন্য যথেষ্ট যে কীভাবে আমরা আমাদের পরিবেশকে নিজেরাই নষ্ট করছি। কারণ যারা গাড়ি চালাচ্ছেন, যারা ভেহিকেল যানবাহন চালাচ্ছেন, তারা তাদের ইচ্ছে মতো দে আর নট উইলিং টু ওবে ট্রাফিক রুলস, তারা নিয়ম মানছেন না, ইচ্ছা মতো গাড়ি চালান। সো ট্রাফিক জ্যাম ইজ ইনঅ্যাভয়েটেবল, ট্রাফিক জ্যাম সেখানে হচ্ছে, গাড়ি থামছে, গাড়ি থামার ফলে ধোঁয়া নির্গত হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। পিকচার 2তে আমরা দেখেছি যে আমরা ওপেন খোলামেলা জায়গায় যেখানে সেখানে যত আমরা ময়লার স্তূপ করে রাখছি। তো ময়লার স্তূপ যেখানে আছে সেখানে পরিবেশ দূষিত হচ্ছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা ছবি 3 মধ্যে দেখলাম যে একটা নালা, একটা খাল, যেটাকে আমরাই ময়লা রাবিশ ফেলে সেটাকে ভরাট করে ফেলেছি। এখন সেটা ময়লার স্তূপ ছাড়া কিছু বোঝার উপায় নেই। আরেকটা 4 নম্বর ছবিতে আমরা দেখলাম যে ইট ভাটা, এটা একটা বড় প্রবলেম হয়ে গেছে আমাদের পরিবেশের জন্য। যত্র তত্র যেখানে সেখানে, যেখানে আগে আবাদি জমি ছিল, চাষ হতো, সেখানে আজ ইটের ভাটায় পরিণত হয়েছে। আর ইটের ভাটা হলে সেখান থেকে ধোঁয়া নির্গত হবে, পরিবেশ বিপর্যয় হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো ডিয়ার স্টুডেন্ট, যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইভাবে আমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারলাম যে পরিবেশ কীভাবে দূষিত হচ্ছে এবং কি কি কারণ রয়েছে এই পরিবেশ দূষণের পিছনে। যদি বিশ্বের মানুষকে বাঁচাতে হয়, যদি আমরা ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই, নিরাপদে থাকতে চাই, তাহলে ইউ হ্যাভ টু সেভ ইউর এনভায়রনমেন্ট। আমাদের অবশ্যই পরিবেশকে বাঁচাতে হবে, পরিবেশকে রক্ষা করতে হবে এবং সে দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। বিকজ অনলি হিউম্যান ইজ রেসপন্সিবল ফর দিস এনভায়রনমেন্ট। কারণ মানুষই এই পরিবেশ দূষণের জন্য একমাত্র দায়ী। যদি ইফ উই বিকাম কনসিয়াস, যদি আমরা সচেতন হই, উই ক্যান প্রিভেন্ট আওয়ার এনভায়রনমেন্ট। আমরা অবশ্যই আমাদের পরিবেশকে আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবো, আমরা থাকতে পারবো নিরাপদে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছবির মাধ্যমে আমরা সচেতন বাড়ানোর চেষ্টা করেছি, আমরা বোঝাতে চেষ্টা করেছি যে কীভাবে কার কতটুকু দায়িত্ব আছে, কে কোন ভূমিকা। আমরা প্রত্যেকেই যদি আমরা যার যার অবস্থান থেকে যদি আমরা নিট অ্যান্ড ক্লিন থাকি, সচেতন থাকি, তাহলে পরিবেশটা অবশ্যই পরিচ্ছন্ন থাকবে এবং আমরা ভালো থাকব। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার একটু পড়ব এনভায়রনমেন্ট পলিউশনের পর্যায়ক্রমে। এখানে কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এখানে আছে এয়ার পলিউশন, এখানে আছে ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, যে 3টা ভাইটাল এবং ফান্ডামেন্টাল পলিউশন সাধারণত ইউজুয়ালি ঘটে থাকে, সেটা নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। তোমরা ধারাবাহিক ক্লাসগুলো করলে এর মধ্যে বুঝতে পারবে। এরপরে আমরা এখান থেকে কীভাবে প্রশ্ন হয়, তোমরা জানো যে ইংলিশ ফর টুডে যে টেক্সট বুকটা আছে, এখান থেকে 2টো প্যাসেজ থাকবে, কম্প্রিহেনশন থাকবে 1, 2। তো এখান থেকে প্রশ্ন আমরা কীভাবে হবে, কীভাবে করা হবে, সেটা আমরা পরবর্তী আলোচনায় তুলে ধরার চেষ্টা করব। লক্ষ্য করো, নিচেই আছে আমাদের আলোচনা। বাংলাদেশ is now in the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution. বাংলাদেশ বর্তমানে সকল প্রকার সমস্যায় জর্জরিত। এমন কোনো পলিউশন নাই, এমন কোনো সমস্যা নাই যে বাংলাদেশে নাই। সকল প্রকার পলিউশন এখন সংগঠিত হচ্ছে আমাদের দেশে। যেমন এয়ার পলিউশন, বাতাস দূষিত হচ্ছে, সয়েল পলিউশন, মাটি দূষিত হচ্ছে, অ্যান্ড ওয়াটার পলিউশন, পানি দূষিত হচ্ছে। যে 3টা ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, সে 3টিই কিন্তু সমানভাবে আমরা দূষিত করছি এবং এর পিছনে আমরাই দায়ী। দ্য ডুয়েলার্স of the urban areas are the worst sufferers of such pollution. যারা আমরা নগরবাসী আছি, শহরে বসবাস করি, তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী, তারাই সবচেয়ে আমরা বেশি সাফারা এই পলিউশনের কারণে। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental problems. বিগত দশকগুলোতে যেভাবে অপরিকল্পিত ভারসাম্যহীন নগরায়ন হয়েছে, সেই নগরায়নের ফলে
যেটা ঘটেছে যে পরিবেশে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে এই অপরিকল্পিত ভারসাম্যহীন নগরায়ন, যেখানে যেভাবে যে জিনিসটা স্থাপিত হওয়ার কথা ছিল সেটা হয়নি, উল্টা যেখানে আমাদের কোনো নির্মাণ থাকার কথা ছিল না সেখানে সেটা নির্মিত হয়েছে। Dear student, we will now read about some of the most common types of environmental pollution and ways of coping with them. Dear students, আমরা এখন দেখব এরকম সাধারণ কিছু সমস্যা যেগুলো আমাদের পরিবেশের সমস্যা সৃষ্টি করছে এবং সেই সমস্যার সঙ্গে আমরা কিভাবে খাপ খাওয়াতে পারি, কিভাবে মেনে নিতে পারি, কিভাবে চলতে পারি, এ ধরনের কিছু পলিউশনের কথা আলোচনা আমরা এখন দেখব। প্রথমেই এয়ার পলিউশন। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বিভিন্ন উৎস থেকে বাতাস দূষিত হয়ে থাকে। বাতাস একটি কোনো কারণে দূষিত হয় না, বিভিন্ন কারণে বিভিন্নভাবে আমরা এই বাতাসকে দূষিত করছি। ইন বাংলাদেশ পয়জনাস এক্সজস্ট, বাংলাদেশে যে বিষাক্ত নিঃসরণ ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, যে সমস্ত শিল্প স্থাপনা, ব্রেক গ্যালন্স, ইটের ভাটা, ওল্ড আর পোরলি সার্ভিস ভেহিকেলস, একেবারে পুরাতন অথবা খুবই বাজেভাবে মেরামত করা যে গাড়িগুলো আছে, দুর্বলভাবে মেরামত করে যে গাড়িগুলো চালানো হচ্ছে, অ্যান্ড ডাস্ট, ধুলাবালি ফ্রম দ্য রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। ধুলাবালি যেটা আসছে রাস্তাঘাট থেকে, যেটা আসছে বিভিন্ন নির্মাণাধীন অঞ্চল থেকে, যেখানে কোনো কিছু নির্মাণ হচ্ছে সেখানে ময়লা হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধুলাবালিও বিভিন্নভাবে আমাদের বাতাসকে দূষিত করছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কয়েকটি বিষয়ে কিন্তু উল্লেখ করব। তার মধ্যে এয়ার পলিউশন দিয়ে শুরু হলো এবং তোমরা দেখতে পেয়েছ যে আমরা কিভাবে বাংলাদেশ অলরেডি সমস্ত প্রকার পলিউশনের মধ্যে পড়ে গেছে। এরপরে we can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. আমরা এই দূষণকে কিছুটা হলেও কমাতে পারি কিভাবে? যে গাড়িগুলোর বয়স, যে যানবাহনগুলোর বয়স হয়ে গেছে 20 বছর, সেগুলো না চালিয়ে এবং মোটর যানের ব্যবহারটা কমে আমরা এটাকে পরিবেশটাকে কিছুটা হলেও আমরা দূষণ মুক্ত রাখতে পারি বা একটু কমিয়ে রাখতে পারি। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখান থেকে আমাদের পরবর্তী ক্লাস আবার আলোচনা শুরু হবে। আশা করি তোমরা আগামীকাল ক্লাস যুক্ত থাকবে এবং বইটার সাথে রাখবে। এর পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে এখান থেকে কীভাবে প্রশ্ন হবে, কীভাবে প্রশ্ন সেটেলস হবে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস। মে আল্লাহ হেল্প ইউ।